5ই আগস্টের পরে দখল এবং পরিবর্তন দুইভাবে হয়েছে। কেউ ফুটপাত দখল করেছে, আবার কেউ বুদ্ধি খাটিয়ে সচিবালয়ের চেয়ার দখল করেছে। অনির্বাচিত সরকার তারা আসলে অনেক দিক থেকে দুর্বল, অনেক দিক থেকে। এখন বাংলাদেশের 55,000 বর্গমাইলের মধ্যে যা কিছু ঘটবে সম্পূর্ণ সবকিছুর দায় দায়িত্ব হলো সরকারের। যে গত 10 বছরে ছাত্রলীগ যা করেছে, এরা 6 মাসে তার কাছাকাছি অনেক জায়গায় চলে গেছে। একটা জেলায় 600 সদস্যের একটা ছাত্র সংগঠনের কমিটি এক চাঁদাবাজকে বিতাড়িত করে আরেক চাঁদাবাজের হাতে ক্ষমতা দিতে চায় না, তো তখন কেউ কেউ অখুশি হয়েছেন। আসলে চাঁদাবাজি যে হচ্ছে এটি তো সত্য। আওয়ামী লীগ 15 বছরে যে কোনো ধরনের অন্যায় কাজ তার দায় চাপাতো বিএনপি জামাতের উপরে, লন্ডনের উপরে। কিন্তু এখন আমরা দেখছি এই সরকারও একই কাজ করছে। আপনি জানেন যে নতুন একটা রাজনৈতিক দল গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। সেই প্রচেষ্টার সাথে সরকারের একাধিক উপদেষ্টা এর সঙ্গে যুক্ত আছে। একটা শ্রেণী আছে তারা মনে করেন যে এই যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো আমাদের দখলে নিতে হবে, এরপরে নির্বাচন করতে হলে আমাদের অর্থের প্রয়োজন আছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক 2 দিন শনি ও রবিবারের আয়োজন মাই টিভির 50 মিনিটস অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আমি এস এম তানভীর থাকবো আপনাদের সাথে। প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের চারপাশে ঘটে যাওয়া সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি দেশের রাজনীতি, অর্থনীতি, জনগণের সাথে সম্পৃক্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য সহ আপনাদের আগ্রহের বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আজকে আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু রয়েছে রাজনীতি এবং জবাবদিহিতার সংস্কৃতি। এ বিষয় নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে 2 জন অতিথি উপস্থিত আছেন। প্রথমে পরিচয় করে দিতে চাই আপনাদের সাথে। প্রথমেই আমার বাঁ পাশে আছেন জনাব শহীদুল ইসলাম শহীদ, সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে, এবং এর পরেই আছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আপনাদের দুজনকেই মাই টিভির স্টুডিওতে স্বাগত। শুরু করতে চাই আলোচনা যাওয়ার আগে আসলে আমরা যদি বলি আমাদের বর্তমান যে প্রেক্ষাপট, 5ই আগস্টের পরে মানুষের সাথে জনসম্পৃক্ততার কথা যেটি বলছি, সরকারের সেটি ছিল না গত সরকারের আমলে। এ কারণেই কিন্তু মানুষ ভোটাধিকার হারিয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সবকিছু এক না এক তন্ত্রে গিয়ে পৌঁছেছিল। সেই আকাঙ্ক্ষা থেকেই কিন্তু মানুষ অভ্যুত্থানে নামে এবং একটি অভ্যুত্থানের মাধ্যমে আমরা অন্তর্বর্তী সরকারকে পেয়েছি। এই 5 মাস পরে এসে আসলে জবাবদিহিতার জায়গাটুকু কতটুকু তৈরি হতে পেরেছে, প্রথমেই যেতে চাই শরীফুজ্জামান শরীফ আপনাকে দিয়ে। আসলে 5 মাসে কি এই জবাবদিহিতার জায়গাটুকু কতটুকু তৈরি হয়েছে? আসলে আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথে আলোচক শহীদ ভাইকে শুভেচ্ছা। আপনি গ্রাউন্ডে শুরুতে যে কথাগুলো বলেছেন, এক কথার মধ্যে আমাদের আকাঙ্ক্ষার জায়গাটা আপনি তুলে ধরেছেন। আমরা 15 বছর একটা রাজনৈতিক দলের শাসনটা দেখেছি, যদিও সেই শাসনটা রাজনৈতিক দলের ছিল না, একটা পর্যায়ে এসে একটা পরিবারের শাসন কায়েম হয়েছিল, এবং এর ভেতর থেকে জনগণ এবং রাষ্ট্রের মধ্যে অনেকগুলো প্রতিবন্ধকতা, বাধা গড়ে উঠেছিল। রাষ্ট্র তার সমস্ত শক্তি নিয়োগ করে এখানে নানা রকমের অন্যায় কাজের সাথে নিজেকে যুক্ত করেছে। জনগণের নিরাপত্তা, জনগণের স্বার্থ, জনগণের স্বাধীনতা প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি যে রাষ্ট্র অস্বীকার করেছে। দেশ পরিচালিত হয়েছে সংবিধানকে উপেক্ষা করে, সরকার গঠিত হয়েছে মানুষের ভোটাধিকার ছাড়া। রাতের বেলায় মানুষ এসে ভোট দিয়েছে তাদের দলীয় নেতাকর্মীরা প্রশাসনকে ব্যবহার করে, ইত্যাদি ইত্যাদি। একই সাথে অর্থনীতিতে যে দুর্বৃত্তদের হাতে চলে গেছিল, সাধারণ মানুষের চাওয়া পাওয়া রাষ্ট্র নানা রকমের ঠাট্টা মশকরা করেছে। যখন মানুষ বলেছে যে দ্রব্যমূল্যে আমার জীবন নাভিশ্বাস উঠেছে, তখন সরকারের সর্বোচ্চ ব্যক্তি হাসতে হাসতে বলেছে কাঁঠাল দিয়ে বার্গার বানিয়ে খান। যখন দুর্নীতি নিয়ে কথা উঠেছে, তখন সরকারের সর্বোচ্চ ব্যক্তি তিনি বলেছেন আমার কাজের লোকেরও 400 কোটি টাকার মালিক। অর্থাৎ এর ভেতর থেকে যে সেই সময়ের যে অন্যায় অনিয়মগুলো, তার প্রতি রাষ্ট্রের যে কোনো দায়বদ্ধতা ছিল না, এটি প্রকাশিত হয়েছে, এবং এটা এক প্রকার রীতিনীতিতেই পরিবর্তন হয়েছিল। আসলে আমরা সেখান থেকে বের হওয়ার জন্য 5ই আগস্ট আমাদের এখানে একটা রক্তাক্ত গণ অভ্যুত্থান ঘটেছে। বাংলাদেশের যতগুলো রাজনৈতিক ঘটনা, রাজনৈতিক পট পরিবর্তন ঘটেছে, এবং সমসাময়িক পৃথিবীতে এতটা আত্মত্যাগ কাউকে স্বীকার করতে হয়নি। এবং এখানকার যে পরিবর্তন, তার সাথে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে এক ঝাঁক তরুণ তারা পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছে, জাতিকে নেতৃত্ব দিয়েছে। রাজনৈতিক দলগুলো তাদের পরিধি, তাদের ব্যাপ্তি সবকিছু ভুলে গিয়ে এই তরুণদের পেছনে ঐক্যবদ্ধ হয়েছে। তরুণরা যেভাবে বলেছে সেভাবে চলেছে। এরপরে পরিবর্তনের পরে প্রায় 6 মাস, আপনি সেটি হয়তো তুলে ধরতে চেয়েছেন।
আমি এই 6 মাসের মধ্যে আমার প্রত্যাশার জায়গাটা 15 বছরের বিপরীতে 6 মাস খুব বেশি কোনো সময় না, খুবই সামান্য সময়, কিন্তু এর ভেতর থেকে আপনি কতগুলো প্রবণতা দেখে বোঝা যায়। আপনি সকালবেলায় আকাশটা দেখলে বুঝতে পারবেন যে সারাদিনটা কেমন যেতে পারে। আমি এই জায়গাটা এসে দেখতে পাচ্ছি প্রতিনিয়ত যে ঘটনাগুলো শুনছি, সেই ঘটনাগুলো আমার পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে প্রতিনিয়ত রক্তাক্ত করছে। আমি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক যে ধরনের নৈরাজ্য আমি দেখেছি, এখন আমি প্রতিদিন দেখছি ওই যে তরুণ নেতৃত্ব, সেই তরুণ নেতৃত্ব চাঁদাবাজি নিয়ে নিজেরা মারামারি করছে, একজন আরেকজনের উপরে হামলা করছে। শিক্ষা প্রতিষ্ঠানে আপনি প্রায় প্রতিদিন দেখবেন দেশের কোনো না কোনো জেলায় এই যে তারুণ্য যার পেছনে আমি ঐক্যবদ্ধ হয়েছিলাম, তারা একজন আরেকজনকে রক্তাক্ত করছে। গতকালকে মানিকগঞ্জে, চট্টগ্রামে, তার আগের দিন আজকে দেখলাম কোথায় যেন, মানে প্রতিদিন ওই আগের 15 বছরে ছাত্রলীগ যে ধরনের রূপ নিয়ে ফিরে এসেছিল, যে কাজগুলো করত, গত 6 মাসে আমরা নানা জায়গা থেকে অভিযোগ শুনেছি। ছাত্রলীগ বিডিআর হয়ে ফেরত আসছে, ছাত্রলীগ আনসার হয়ে ফেরত আসছে, ছাত্রলীগ অমুক কর্মচারী হয়ে ফেরত আসছে। আমি এখন দেখতে পাচ্ছি ছাত্রলীগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় করে ফিরে আসছে। তাদের যে বিলাসী জীবন, একদিকে আপনি দেখবেন যে এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করে হাসপাতালে আহতরা এখনো কাতরাচ্ছে। গত পরশুদিন 6টা লাশ পাওয়া গেছে ঢাকা মেডিকেল কলেজে, অর্থাৎ নিশ্চয়ই এই পরিবারগুলো গত 6 মাস ধরে তার স্বজনকে খুঁজেছে। সেই লাশগুলো আমরা 6 মাস পরে এখন আইডেন্টিফাই করতে পারছি না এখন পর্যন্ত। আর অন্যদিকে আমি দেখছি একজন সমন্বয়কের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, যেখানে ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে আর আওয়ামী লীগের উপস্থিতি তো দেশে নেই, সেই মুহূর্তে আসলে ছাত্রলীগের কোনো সুযোগ আছে কি এরকম কিছু করেন, নাকি আমরা আসলে প্রকৃত ঘটনাটাকে আইডেন্টিফাই করতে পারছি না? প্রথমত হচ্ছে যে কোনো সুযোগ নেই। একটা গণ অভ্যুত্থানের পরে এরকমের মানে রাঘব বোয়ালরা এরকমের একেবারে গত 15 বছর যারা দাপিয়ে বেরিয়েছে, তাদের টিকিটই খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রধানমন্ত্রীর থেকে শুরু করে তাদের দলের কর্মকাণ্ড, এই ধরনের একটা প্রাচীন একটা রাজনৈতিক দল, সে একটা মিছিল করার সাহসটা পাচ্ছে না। একটা জয় বাংলা স্লোগানটা উচ্চারণ করলে আপনি ধরছেন, গণপিটুনি দিচ্ছেন। সেখানে এই ঘটনার জন্য আপনি ছাত্রলীগকে কোনোভাবে দায়ী দিতে পারেন না। আমরা বলছি বৈষম্য বিরোধী, আপনি যেমনটি বললেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভিতরে আছে বিভিন্ন জেলায় যে হানাহানির ঘটনা ঘটছে। গত পরশুদিন তাদের কেন্দ্রীয় কার্যালয় নিজেরা মারামারি করে 5 জন না 6 জন দেখলাম বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি হয়েছেন। আমি তাদেরকে অভিযুক্ত করছি না, আমি আমাদের যে প্রত্যাশাটা ছিল, সেই প্রত্যাশাটা যে মানে পথ হারিয়েছে, এই তরুণের প্রতি, এই তারুণ্যের প্রতি আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা যে পথ হারিয়েছে। তারা যে মানে ব্যক্তিগত লাভ সুবিধার দিকে যুক্ত হয়ে পড়েছে এবং ছাত্রলীগের যে ধরনের কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডর পুনরাবৃত্তি ঘটাচ্ছে। কেউ কেউ বলছে যে গত 10 বছরে ছাত্রলীগ যা করেছে, এরা 6 মাসে তার কাছাকাছি অনেক জায়গায় চলে গেছে। সাতক্ষীরাতে একটা ছাত্র ঐক্যের কমিটি হয়েছে, 293 সদস্যের কমিটি, এবং তারপরে আরেকটি অংশ এসে বলছে এটি পূর্ণাঙ্গ কমিটি না, আমাদেরকে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ দুই অংশকে যদি আপনি যুক্ত করেন, একটা জেলায় 600 সদস্যের একটা ছাত্র সংগঠনের কমিটি। সকল ছাত্রকে যদি অন্তর্ভুক্ত করতে চান তাহলে তো কমিটির সংখ্যা আপনি নির্ধারিত করতে পারবেন না। আপনার যে সাংগঠনিক যে কাঠামো, আপনি অপরাজনীতির বিপরীতে যে সুস্থ ধারার রাজনীতি যদি প্রতিষ্ঠা করতে চান, তাহলে এই জায়গা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। ধন্যবাদ। সেই জায়গা থেকে আমরা বের হতে পারছি না এখন পর্যন্ত। জনাব শহীদ, আপনার কাছে আসতে চাই, আসলে আমরা 5ই আগস্টের পরে ছাত্র জনতার অভ্যুত্থানের পরে আমরা ছাত্রদেরকে উপর নির্ভর করেছি, এমনটাই বলা যায়। আসলে তারা যে আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে আমরা তাদের উপর ভরসা রেখেছি, সেই আকাঙ্ক্ষা আসলে কতটুকু বাস্তবায়নের পথে? জি, ধন্যবাদ তানভীর ভাই আপনাকে, আমার সহ আলোচক শরীফ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো শরীফ ভাইয়ের আলোচনা শুনছিলাম, তিনি যে বিষয়টি বলেছেন যে গত 5 মাস, কয়েকদিন হলো, 6 মাস পুরোপুরি হয় নাই বোধহয় এখনো। তো এই সময়ের মধ্যে আমরা যে সরকারের কাছে আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির হিসাব যদি আমরা মিলাই, তাহলে আমাদের হতাশার জায়গা অনেক আছে। তো আশার জায়গা তো কিছু আছে অবশ্যই। এখানে তরুণ নেতৃত্বের কথা বলেছেন, তরুণ নেতৃত্বের যাদের দিকে আমরা তাকিয়েছিলাম, যাদের নেতৃত্বে এই বিপ্লবটি সংগঠিত হয়েছে,
সেই বিপ্লবের পরে এদেশের মানুষ যে প্রত্যাশা করেছিল সেখানে যে আশাভঙ্গের যে কিছু কারণ আমরা দেখতে পাচ্ছি। এর সাথে সাথে একটি বিষয় আমি বলতে চাই, সেটি হচ্ছে যে দেখবেন বাজারে যখন কোনো ভালো পণ্য আসে, সেই ভালো পণ্যগুলো মার্কেটিং করার পরে ভালো পণ্যের নকল ট্রু কপি আবার খুব দ্রুত বাজারে চলে আসলে বেশি, যেটা মার্কেটে চাহিদা বেশি, সেটা মার্কেটে চাহিদা যেটা বেশি সেটা নকল হয়ে যায়। তো বৈষম্য বিরোধী ছাত্রদের কথা বলছেন, এদেশে দীর্ঘ 16 বছরের রাজনীতিতে পিছনের যে দীর্ঘ 16 বছরের শাসন যদি আমরা দেখি, তাহলে সেখানে যে চাঁদাবাজ শ্রেণীটা কারা ছিল আমরা তাদের খুঁজে পাওয়া খুব কঠিন নয়। তাদেরকে আমরা খুঁজে বের করতে পারবো কারা চাঁদাবাজি করেছে, কারা লুটতরাজ করেছে, কারা সন্ত্রাস করেছে। তারা সমাজ থেকে তো রিমুভ হয়ে যায়নি, এই সমাজেই তারা রয়েছে। এখন যারা চাঁদাবাজি করছে বৈষম্য বিরোধী ছাত্রদের নামে, সেই চাঁদাবাজরা এখানে যে অনুপ্রবেশ করলো কিনা সেটিও দেখার দায়িত্ব এই সরকারের আছে আমি মনে করি। তো আমি মনে করি যে এটি বৈষম্য বিরোধী ছাত্র যারা এই বিপ্লব সংগঠিত যাদের নেতৃত্বে হয়েছে, এর পিছনে আমি তাদেরকে সরাসরি দোষারোপ করতে চাই না, কিন্তু চাঁদাবাজরা সবসময় চাঁদাবাজ, তাদেরকে ধরতে হবে যারা সরকার পরিচালনা করছেন। তো এখন সেইটা এই চাঁদাবাজকে যদি আপনি আইডেন্টিফাই করতে না পারেন, ধরতে না পারেন, দায় তো আসবেই। কারণ হচ্ছে যে মানুষের যে প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে, সেই জায়গা থেকে আপনারা যদি সেই জায়গাটিকে চিহ্নিত করতে না পারেন, সেই প্রত্যাশা পূরণ করতে না পারেন, তাহলে এই দোষগুলো ঘাড়ে অবশ্যই আসবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে তরুণ নেতৃত্বের মধ্যে যারা দু একটি কথা আসছে যে বিলাসী জীবন, দু একজন আছে, তো এখন তারা সে আন্দোলনের সময় তাদের ভূমিকা কী ছিল সেই বিষয়গুলো খতিয়ে দেখার সময় বোধহয় আসছে। এরপরে আমরা যারা এখানে আমাদের যে প্রত্যাশা যে একটি বৈষম্যহীন সমাজ, আমরা সমাজের জন্য দীর্ঘ 16 বছর আন্দোলন করেছি, এদেশের রাজনীতিকরা আন্দোলন করেছেন, এরপরে পেশাজীবীর আন্দোলন করেছে, সেই আন্দোলনটি সফল হয়নি। এমন একটি পর্যায়ে এসে ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে ফ্যাসিবাদ পলায়ন করেছে দেশ থেকে। তো এখন সেই জায়গাটায় যে যারা এখন চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে, যারা এখন এই অন্যায়ের সাথে যুক্ত হয়েছে, তাদেরকে প্রথমে চিহ্নিত করতে হবে। একই সাথে আপনার এই যে সমাজে যে জীবনযাত্রার মানের কথা যদি আমরা চিন্তা করি, যে দ্রব্যমূল্যর যে অবস্থা, তো সেখানে একটা শ্রেণী তৈরি হয়েছে যাদের আসলে নিত্য প্রয়োজনীয় যে পণ্য সেটি কেনার জন্য তাদের যে আয়ের সাথে সামঞ্জস্য হচ্ছে না, তারা একটা ভিন্ন পথ অবলম্বন করছে। এখানে যেমন ওই মানে অভাবী একটা শ্রেণী আছে যারা সহজে এই কিছু পেতে চায়, আর একটা শ্রেণী আছে যারা চাঁদাবাজ লুটতরাজের সাথে যুক্ত, তারা এই কাজটি সবসময় করেছে। তো আমরা বিগত 5 মাসে বা 5 মাসের অধিক সময় আমরা যদি বলি যে কোনো বিশৃঙ্খলা হলে বলা হচ্ছে যে আনসার হয়ে আসছে আওয়ামী লীগ, রিক্সা শ্রমিকদের যখন আন্দোলন হলো রিক্সা লীগ। তাহলে এইভাবে যদি আমরা রাজনৈতিক দলকে বিতাড়িত করেছি, তাদের অস্তিত্ব আমাদের এখানে থাকার কথা নয়। এই মুহূর্তে আমরা আসলে যদি যে কোনো ঘটনাতেই তাদেরকে দোষারোপ করি, তাহলে কিন্তু একটি প্রকৃত ঘটনা আড়াল হওয়ার একটা সম্ভাবনা থাকে, তেমনি সত্য উদ্ঘাটনে কিন্তু বাধা সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে প্রকৃত দোষী সে যেই দলেরই হোক না কেন, তাদেরকে খুঁজে বের করার জন্য ব্যবস্থা নেওয়া নিঃসন্দেহে। দেখেন আপনি, এরকম বিশৃঙ্খলা অবশ্যই আমরা দেখেছি কিছু যারা ক্ষমতার বাইরে ছিলেন 16 বছর, যারা এই আন্দোলনে, আমরা ছাত্র জনতার আন্দোলন বলে, আন্দোলনের পিছন থেকে যাদের সমর্থন ছিল, যাদের প্রত্যক্ষ পরোক্ষ সমর্থন ছিল এই আন্দোলনকে সফল করবার জন্য, তাদের ভিতরও কিছুটা ঠান্ডা যুদ্ধ আমরা দেখেছি ইদানিংকালে। সেটি হচ্ছে যে এক শ্রেণীর চাঁদাবাজ তৈরি হয়েছে। তো একটি দলের সিনিয়র নেতারা যখন বলেছেন যে এদেশের মানুষ এক চাঁদাবাজকে বিতাড়িত করে আরেক চাঁদাবাজের হাতে ক্ষমতা দিতে চায় না, তো তখন কেউ কেউ অখুশি হয়েছেন। আসলে চাঁদাবাজি যে হচ্ছে এটি তো সত্য, চাঁদাবাজি হচ্ছে কিছু, এরপরে লুটতরাজ হচ্ছে, এরপরে যে কিছু আইনশৃঙ্খলার অবনতি, এটা আমরা দেখতে পাচ্ছি। এগুলো কারা করছে? তো সেটা যদি করে থাকে, যে আমি বলবো যারা এখন সরকার পরিচালনা করছেন তাদের দায়িত্ব হচ্ছে দল মত এটি দেখার কোনো প্রয়োজন নাই। তাদের দলের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। আমি মনে করি তাদের রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা আছে। যদি কেউ অন্যায় করে, অন্যায়কে তারা রোধ করবার জন্য আইনি যতটুকু প্রয়োগের দরকার সে আইন প্রয়োগ তারা করবেন, যেখানে যতটুকু প্রয়োগ করার দরকার। এবং প্রকৃত দোষীকে আসলে বের করা যদি না করেন, প্রকৃত দোষীদেরকে যদি তারা আইনের আওতায় না আনেন, তাহলে তারা যেই বিশৃঙ্খলা তৈরি হচ্ছে সমাজে, এটি দিন দিন আরো বৃদ্ধি পাবে, এবং বৃদ্ধি পেলে
এটি তাদের জন্য এটি নিয়ন্ত্রণ করা খুব কঠিন হবে। সুতরাং যেই প্রত্যাশার জায়গা, সেই প্রত্যাশার জায়গাটি আরও কঠিন হবে আমি মনে করি। সুতরাং তাদের উচিত এই যারা এই অন্যায়ের সাথে জড়িত তাদের আইনের আওতায়। জি, ধন্যবাদ জনাব শরীফ। আসলে এই মুহূর্তে আমরা অন্তর্বর্তী সরকার তো কোনো রাজনৈতিক সরকার না, তাদের দুর্বলতা থাকার জায়গাও নেই, সাধারণ মানুষের কাছে তারা জবাবদিহিতা করবে। এই মুহূর্তে যারা বিশৃঙ্খলা তৈরি করছে কিংবা চাঁদাবাজির সাথে সম্পৃক্ত, তাদের রাজনৈতিক পরিচয়টা কেন বিবেচনা করা হচ্ছে, কেন তাদেরকে সরাসরি ব্যবস্থা নেওয়া হচ্ছে না? ধন্যবাদ। এই প্রশ্নটি আমিও বিভিন্ন সময় করেছি। 5ই আগস্টের পরে দখল এবং পরিবর্তন দুইভাবে হয়েছে। কেউ ফুটপাত দখল করেছে, কেউ দোকান দখল করেছে, জমি দখল করেছে, আবার কেউ বুদ্ধি খাটিয়ে সচিবালয়ের চেয়ার দখল করেছে, বিশ্ববিদ্যালয়ের ভিসি পদ দখল করেছে। এই অভিযোগগুলো আসছে পরস্পরের বিরুদ্ধে। কিন্তু এখানে যার বুদ্ধি বেশি সে এগিয়ে থাকছে, যার বুদ্ধি কম সে পিছিয়ে পড়ছে। দোকান দখল ইত্যাদি ইত্যাদি যেগুলো সামনে আসছে, পদ দখলগুলো সেভাবে আসছে না, কারণ একটি বুদ্ধির খেলা। প্রশ্নটা আওয়ামী লীগ ক্ষমতায় নেই, সুতরাং এখন বাংলাদেশের 55,000 বর্গমাইলের মধ্যে যা কিছু ঘটবে সম্পূর্ণ সবকিছুর দায় দায়িত্ব হলো সরকারের। সরকার কোনোভাবেই বলতে পারবে না যে এটি আওয়ামী লীগ এসে করে গেছে। আওয়ামী লীগকে বিদায় করেছে মানুষ, আপনাকে ক্ষমতা দিয়েছে, এটি আপনার করার দায়িত্ব। কিন্তু আমাদের এখানে যে পরস্পরকে ব্লেম দেওয়ার যে সংস্কৃতি, সেই সংস্কৃতি এখনো অব্যাহত আছে। আওয়ামী লীগ 15 বছরে যে কোনো ধরনের অন্যায় কাজ তার দায় চাপাতো বিএনপি জামাতের উপরে, লন্ডনের উপরে। কিন্তু এখন আমরা দেখছি এই সরকারও একই কাজ করছে। গতকালকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা চট্টগ্রামে তাদের উপরে হামলা হয়েছে। হামলা হওয়ার পর তারা বলেছেন কি ডট গ্রুপ, ছাত্রলীগের ডট গ্রুপ আমাদের উপরে হামলা করেছে। তার একটু পরে দেখা গেছে অন্য সমন্বয়করা বলছে যে তারা কিভাবে দ্বন্দ্বে এবং সংঘাতে জড়িয়ে পড়েছে, মিডিয়াতে এসেছে। তো এই ঘটনাগুলোর ভেতর থেকে আপনি দুটো খারাপ কাজ করছেন। এক, প্রথমত হচ্ছে আপনি কোনো না কোনোভাবে এই অপরাধীদেরকে অন্য দিয়ে পরিচয় দিয়ে তাদেরকে আড়াল করছেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি অপরাধীদেরকে ধরছেন না। এর পেছনে অবশ্যই একটা রাজনীতি আছে। এই যে দোকান দখল, চায়ের দোকান দখল, ফুটপাত দখল ইত্যাদি ইত্যাদি, এই ঘটনাগুলো আপনি জানেন, আমি জানি, শহীদ ভাইরা জানে, পত্রিকায় হয়তো লিখছে, কেউ ভয় লিখছে না। সরকার জানে না? অবশ্যই জানে। তাহলে সরকারের সাথে তাদের সখ্যতা কি যে চাঁদাবাজকে সে ধরছে না? তাহলে সরকারের সাথে তার সখ্যতা কি যে একজন অপরাধীকে সে ধরছে না? রাস্তাঘাটে যেভাবে মানুষকে পিটিয়ে কুপিয়ে ইত্যাদি ঘটনাগুলো ঘটানো হচ্ছে, সরকার এটি ধরছে না কেন? এক হতে পারে যে সরকার মানুষের মধ্যে একটা ভীতিকর অবস্থা তৈরি করে দিতে চায় যে আমার বিরুদ্ধে যদি কথা বলো তাহলে এরকমের মব জাস্টিস হবে। আমাদের এখানে মব জাস্টিস হয়েছে এর আগে। এক, দ্বিতীয়ত হচ্ছে আর একটা কারণ থাকতে পারে, যাদেরকে এই দখলের মধ্যে আপনি ফেলে দিয়েছেন এবং যাদেরকে আপনি দখলদার হিসেবে চিহ্নিত করেছেন, তাদের পলিটিক্সটাকে আরো কোণঠাসা করে ফেলার জন্য আপনি দেখেও না দেখার ভান করছেন যে ও দখলটা আরো চলতে থাকুক, এই সুযোগে ওর রাজনীতিটাকে আরো কোণঠাসা করে ফেলার সুযোগ হবে। তাহলে এই সরকারকে কি আমরা রাজনৈতিক প্রভাব মুক্ত বলতে পারি? আপনি যেমনটি বলছেন যে যদি এই সরকার রাজনৈতিক বিষয়ের সাথে ইনভলভ হয়ে যায় তাহলে রাজনৈতিক প্রভাব মুক্ত হবে কিভাবে, আর সংস্কারই বা হবে কিভাবে? সরকারকে রাজনৈতিক প্রভাব মুক্ত এটা আমি কখনো বলি না। এই কারণে বলি না, আপনি জানেন যে নতুন একটা রাজনৈতিক দল গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। সেই প্রচেষ্টার সাথে সরকারের একাধিক উপদেষ্টা এর সঙ্গে যুক্ত আছে। সুতরাং সরকারের ভেতরে যারা আছেন তাদের সবাই যে রাজনীতির থেকে দূরে না, তবে এর মধ্যে সবাই যে রাজনীতির সাথে যুক্ত আমি সেটিও বলবো না। আমি দেখতে পাচ্ছি কোন কোন উপদেষ্টা তার সীমাবদ্ধতা, তার নানা রকমের সমস্যা থাকার পরেও তারা কতগুলো চেষ্টা করছেন। তারা তার ডিপার্টমেন্টটাকে, তার মিনিস্ট্রিকে অ্যাক্টিভেট করার চেষ্টা করছেন। কিন্তু এর ভেতর থেকে আবার কেউ, বিশেষ করে আমরা যে তরুণদের কাছে আমাদের প্রত্যাশা ছিল সব থেকে বেশি, সেই জায়গাগুলোকে গত 6 মাসে আপনি যদি সরকার বিতর্কিত হয়েছে যে সমস্ত কর্মকাণ্ডে সরকারের উপরে চাপ প্রয়োগ করা হয়েছে, আপনি এই ধরনের একটি সরকার বাংলাদেশের ইতিহাসে প্রথম, যে সরকারটিকে ডান বলেন বাম বলেন একসাথে দাঁড়িয়ে সবাই সরকারটাকে সহযোগিতা করছে এবং বলছে যে এই সরকারের যদি ব্যর্থ হয় এই ব্যর্থতা আমাদের, আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। কিন্তু গত 6 মাসে এখানে সরকার যতগুলো কারণে বিব্রত হয়েছে, সরকারের উপরে চাপ প্রয়োগ করা হয়েছে, প্রত্যেকটি এসেছে সরকারের ঘরের ভেতর থেকে এবং সরকারি কাজগুলো করতে গিয়ে কখনো কখনো তাকে আপোষও করতে হয়েছে। আমরা নতুন দায়িত্ব নেওয়ার পর এই কথাটি আমি আপনার এই অনুষ্ঠানেও হয়তো বলেছি,
প্রশাসনকে আওয়ামী মুক্ত করার যে স্লোগানটা, জনপ্রিয় স্লোগানটা দেওয়া হয়েছিল, শুরুটা হয়েছিল ডিসি নিয়োগের ভেতর থেকে। আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসন নিয়ে কথা সেই বলবো, ডিসি নিয়োগের যে এটা বিরতির অনিয়মটা পরে হয়েছে, এসে আবার ওই বিষয়গুলো নিয়ে কথা বলছি, আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। জনাব শহীদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আসলে বিরতির আগে যেমনটা আমরা আলোচনা করছিলাম যে এই সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি সংস্কারের, যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে আমরা দেখছি রাজনৈতিক দলগুলো আবার বলছে যে দ্রুত সংস্কার সম্পন্ন করে নির্বাচন দিন, কিংবা বিলম্ব হলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। আবার সবাই বলছে যে এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। মনে হচ্ছে তাদের এই কথোপকথনে কিছুটা আস্থার সংকট। আসলে কেন এমন হচ্ছে, কি করা প্রয়োজন এই মুহূর্তে? ধন্যবাদ। হ্যাঁ, তো এখন কিছু রাজনৈতিক দল বলছে যে দ্রুত নির্বাচন দেয়া দরকার। তো দ্রুত নির্বাচন না দিলে, যারা দ্রুত নির্বাচনের কথা বলছে সাথে সাথে আবার বলছে তারা যে একটি ন্যূনতম সংস্কারও দরকার। যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন তারা বলছেন যে একটি নির্বাচনের জন্য যে ন্যূনতম যে পরিবেশটি দরকার, সেই পরিবেশটি ফিরে আসবার আগ পর্যন্ত নির্বাচন এটি সম্ভব কিনা বাংলাদেশে। তো তারা নির্বাচন দিতে চান, কিন্তু ন্যূনতম যে সংস্কার, সেই সংস্কারগুলো করার জন্য তারা একটি সময় চান। তো এই সময়টিকে তারা নির্দিষ্ট করে বলতে পারেননি যে তাদের কতদিন সময় লাগবে। সেই জায়গাটায় হচ্ছে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, প্রশ্নটা ওইখানে। তো এখন সেই প্রশ্নের সমাধান তো আমি মনে করি তাদের হাতেই। তো তারা বলতে পারেন যে এই সংস্কারের জন্য আমাদের এতটুকু সময় লাগবে, ঠিক সেই সময়ের মধ্যে আমরা নির্বাচন দেব। যদিও আমরা কিছু পরোক্ষ বক্তব্য শুনেছি উপদেষ্টাদের পক্ষ থেকে, যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আমরা শুনেছি, কিন্তু সেই জায়গাটির প্রতি কেন আস্থা রাখতে পারতেছেন না রাজনৈতিক নেতারা, এটি আমার একটা প্রশ্ন। যে প্রধান উপদেষ্টা যখন বলেছেন যে তারা এই বছর, আমরা আসলে সেটাই জানতে চাই যে আসলে কেন আস্থা রাখতে পারছেন না। তারা আস্থা রাখতে চাচ্ছেন, বলছেন ব্যর্থ হতে দেওয়া যাবে না, কিন্তু কোন রকম দুর্ঘটনা ঘটলে, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলেই তারা আবার নির্বাচনমুখী হয়ে যাচ্ছেন। এখন হয়েছে কি যে এখন এই যে যেই কথাটি আমাদের শরীফ ভাই বললেন যে আমাদের যারা এই অন্যায়ের সাথে, সন্ত্রাসের সাথে জড়িত, কিছু বক্তব্য দিয়ে আমাদের রাজনীতিকরা তাদেরকে আড়াল করতে চাচ্ছেন কিনা, ওই যে যেই কথাটি আসছে। তো এখন হয়েছে কি, বাংলাদেশে এই যে এই দখলের রাজনীতি, এই অপরাজনীতিটা বাংলাদেশে দীর্ঘদিন থেকে চলে আসছে। আমরা যদি বলি যে আগের গভর্নমেন্টের এই 15-16 বছর আগের সরকার একটি নির্বাচনের ভিতর দিয়ে যে আগের সরকার ক্ষমতা এসেছিল, এরপরে বিগত 3টি নির্বাচন কীভাবে হয়েছে এটা আমরা দেখেছি। তো এরপরে যে একটি জেনারেশন তৈরি হয়েছে, এই জেনারেশন আসলে গণতন্ত্র চর্চা করতে পারেনি, তারা ভোট দিতে পারেনি। এই জেনারেশনটা আসলে এই যে তারা দেখেছে দখলের রাজনীতি, তারা দেখেছে চাঁদাবাজির রাজনীতি, তারা দেখেছে সন্ত্রাসের রাজনীতি, এগুলো দেখে দেখে একটা জেনারেশন বড় হয়েছে। সেখান থেকে এখন যারা এই সরকারকে হটানোর পরে, এই সরকার পালিয়ে যাওয়ার পরে যারা ক্ষমতায় যেতে চান, একটা শ্রেণী আছে তারা মনে করেন যে এই যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো আমাদের দখলে নিতে হবে, এরপরে নির্বাচন করতে হলে আমাদের অর্থের প্রয়োজন আছে, সমাজের নেতৃত্ব দিতে হলে সে অর্থ কিভাবে ইনকাম করবেন, এরকম একটি শ্রেণী আছে। এরকম আরেকটি শ্রেণী আছে যে এদেশের যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে আমাদের লোক না থাকলে বোধহয় আমরা নির্বাচনে জিততে পারবো না, অথবা আমরা আগের যে ধারাটা, আসলে এই ধারা থেকে মানে হচ্ছে যে কালচারটা চালু হয়ে আসছে সেই কালচারে তারা অভ্যস্ত হয়ে গেছে। সুতরাং বাংলাদেশের রাজনৈতিক কালচার পরিবর্তন দরকার। গণতন্ত্রের যে কালচার, গণতান্ত্রিক রাজনীতি, সেটা যদি এদেশে এস্টাবলিশ করা না যায়, তাহলে যে বিপ্লবের মধ্য দিয়ে রক্তক্ষয়ী একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি নতুন সমাজ, একটা পরিবেশ পেয়েছি, নতুন একটি দেশ পেয়েছি, সেটি রক্ষা করা আসলে আমাদের জন্য কঠিন হবে। এটি আসলে আমাদেরকে ভাবতে হবে, এটি রাজনীতিকদের ভাবতে হবে, এটি আজকে আমরা যাদেরকে সুশীল সমাজ বলি তাদেরকে ভাবতে হবে, এটি ভাবতে হবে যারা এই বৈষম্য বিরোধী ছাত্র যারা নেতৃত্ব দিয়েছেন, যারা এই গণ অভ্যুত্থানের, তারা আমার মনে হয় যে তারা যেই বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন সেখানে তাদের থেমে এদেশ যারা মূল স্টেক হোল্ডার রাষ্ট্র পরিচালনার, তাদের সাথে একটি আলোচনার মধ্য দিয়ে রাস্তা করে দেওয়া দরকার ছিল। এখন নতুন রাজনৈতিক দলের কথা আমরা শুনছি, একটি নতুন রাজনৈতিক দল করবার জন্য, এর মানে হচ্ছে যে একটি রাজনৈতিক দল 2 দিন 4 দিন 2-6 মাসে হবে না। একটি রাজনৈতিক দল করতে এটাকে দাঁড় করানোর জন্য ন্যূনতম যে সময়টুকু দরকার, সেই সময় যদি হিসাব করি, তাহলে সেই একটি রাজনৈতিক দল তারা কি চাচ্ছে কিনা এটা যে নতুন একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করবার পরে, সেটিকে এস্টাবলিশ করবার পরে একটি নির্বাচন দেবে, এরকম কোনো উদ্দেশ্য যদি এই বর্তমান উপদেষ্টা পরিষদের মধ্যে থাকে, তাহলে আমি মনে করব যে এটি সঠিক হবে না।
তো দেশকে তারা রাজনৈতিক দল করতে চাইতেই পারে, যে কেউ রাজনৈতিক দল করবে, যারা প্রচলিত ধারার যে রাজনৈতিক দলগুলো সমাজে এখনো আছে, একটি নির্বাচনের মধ্য দিয়ে যদি একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়, যে কেউ রাজনীতি করতে পারবে। তো এদেশের মানুষ একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দেখতে চায়। আসলে অনির্বাচিত সরকার তারা আসলে অনেক দিক থেকে দুর্বল, অনেক দিক থেকে। কিন্তু যে প্রত্যাশা সামনে রেখে আসলে এই অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে, সেই প্রত্যাশা পূরণ না হওয়া পর্যন্ত আপনি আবার যদি রাজনৈতিক দলে বা রাজনৈতিক সরকারের দিকে ঝুঁকে যান, তাহলে তো যে প্রত্যাশা সেটা পূরণ আসলে কতটুকু হবে? আমি যদি এই প্রশ্নের জবাব যদি আমি এইভাবে দেই যে এটা এখন আমরা দিতে চাই না, আমরা মনে করি যে না, এই প্রত্যাশা তাদের উপরে রাখতে চাই যে না, তারা এই রাষ্ট্রটিকে সঠিকভাবে চালাবে। এই 5 মাসে 6 মাসে কি তার কোনো প্রমাণ দিতে পারছে? আমরা অনেক দিক থেকে ভালো আছি, এটা যেমন ঠিক যে হ্যাঁ, কিন্তু জনগণের প্রত্যাশা, সাধারণ মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার জায়গাটা তাদের কিন্তু অ্যাড্রেস করতে হবে যে জনগণ কি চায়। দিন শেষে তারা পেট পুরে খেয়ে রাত্রে ঘুমাতে যেতে চায়। দ্রব্যমূল্যের যে অবস্থা, আজকে আইনশৃঙ্খলার যে অবস্থা, সেটির উন্নতি কিন্তু তারা করতে পারেননি। তাহলে তাদের উপরে আস্থা কিভাবে রাখবেন? আস্থার জায়গাটি তাদের তৈরি করতে হবে আস্থা রাখবার জন্য। সুতরাং সেই আস্থা রাখার জায়গাটি তৈরি করতে তারা ব্যর্থ কেন হচ্ছেন, সেই জায়গাটি তাদের দেখতে হবে। সেখানে যদি কারো সহযোগিতা দরকার, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা দরকার হয়, তাহলে সেটা নেওয়া উচিত আমি মনে করি। তো সেটি যদি না নেন, আমার কাছে মনে হয় যে রাজনৈতিক দলগুলো, যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো আছেন, তারা যদি সহযোগিতা না করেন, তারা যদি রাজপথে থাকেন, আমার তো সন্দেহ যে এই সরকার কতদিন রাষ্ট্র পরিচালনা করতে পারবে। আস্থায় নিতে হবে, আস্থায় না নিয়ে আমার মনে হয় যে এই সরকার যে চিন্তা করবেন এটা সঠিক হবে। জি, ধন্যবাদ জনাব শরীফ। আপনি তো বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন, ছাত্র রাজনীতি একটু কথা বলতে চাই। বাংলাদেশের ছাত্রলীগকে বলা হতো যে আসলে সন্ত্রাসী বাহিনীতে পরিণত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগকে যখন নিষিদ্ধের ব্যাপারে কথা উঠলো, তখন কিন্তু অনেক রাজনৈতিক দল নিষেধ করেছিল, কিন্তু ছাত্রলীগ নিষিদ্ধের ব্যাপারে কিন্তু সেই রকম আমরা বিরোধ দেখিনি এবং একে নিষিদ্ধ করা হয়েছে। তাহলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়টা ছাত্রলীগকে দিয়ে তারা প্রতিষ্ঠা করতে চেয়েছে এমন কিছু, নাকি আসলে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্যই শুধু ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে? আরেকটা বিষয়, এই প্রেক্ষাপটে যখন ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা বলা হচ্ছে, তখন নতুন করে আবার ছাত্ররা যদি রাজনৈতিক দল গঠন করে, তাহলে আগের সেই রকম পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা আছে কিনা? ধন্যবাদ। 2008 সালের যে নির্বাচনটি হয়, আওয়ামী লীগ ক্ষমতায় আসে এবং 2009 সালের ঠিক 1 বছর যেদিন পূর্ণ হয়, ওই দিন পত্রিকা আমার একটা লেখা এসেছিল, প্রথম আলো পত্রিকায়, আওয়ামী লীগের বোঝার উপর ছাত্রলীগ শাকের আটে, প্রথম আলোতে। এবং 1 বছরে আওয়ামী লীগের ক্ষমতায় ছাত্রলীগ যে সমস্ত অপকর্মগুলো করেছে সেটা নিয়ে আমি লিখেছিলাম এবং এরপরে আরও 6-7টা লেখা বেরিয়েছিল ছাত্রলীগকে নিয়ে। বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তন আমরা চাই, ছাত্র রাজনীতি নিষিদ্ধ হোক এটা আমরা চাই না। ছাত্রলীগ যে কাজগুলো করেছে এবং এর ভেতর থেকে ছাত্র সমাজ তাকে একেবারে একটা নিন্দার জায়গায়, ঘৃণার জায়গায় নিয়ে গেছে। আসলে ছাত্রলীগের সময় তো অন্য ছাত্র সংগঠনগুলো দাঁড় হওয়ার মতো পরিস্থিতিও ছিল না। শুধু সেটা না, আপনি যদি, আমি ক্যাম্পাস ভিত্তিক সংঘাত সংঘর্ষ এটি আমি 90 সাল থেকে দেখে আসছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত থাকার কারণে। কিন্তু গণ অভ্যুত্থানকে দমন করার জন্য ওবায়দুল কাদেরের ঘোষণা করার পর এই ছাত্রলীগ যেভাবে অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েছিল, তারপরে তাদের যে ইতিহাস, ঐতিহ্যের ইতিহাসের পাতায় ছাত্রলীগের ভূমিকা কি, মুক্তিযুদ্ধে ছাত্রলীগের ভূমিকা কি, সেটি আর কেউ বিবেচনা করতে যায়নি। কারণ তবে আমি যেটা মনে করি, এবং ইতিমধ্যে অনেকেই বলছেন যে ছাত্রলীগের যে অপরাধগুলো করেছে, একই রুমে থাকে সহপাঠী, একজন সরকারের বিপক্ষে মিছিল করছে, আরেকজন ছাত্রলীগ করছে, ওই সহপাঠীর বুকে বা একই রুমে থাকে তার বুকে গুলি করতে ছাত্রলীগের নেতাদের কার্পণ্য বোধ করেনি। অর্থাৎ এই ধরনের একটা নিষ্ঠুরতম ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে শুধুমাত্র আপনি আইন দিয়ে নিষিদ্ধ করে তার দায় দায়িত্বটা তার কাঁধেই চাপিয়ে দেবেন, এটি আমি সঠিক মনে করি না। আমি মনে করি যে তাদেরকে আইনি প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি করা। আসলে তাদের এইরকম কর্মকাণ্ডের কারণেই তো তাদের নিষিদ্ধের দাবি উঠেছিল এবং নিষিদ্ধ করা হয়েছে। নিশ্চয়ই নতুন করে রাজনীতিতে যদি ছাত্রদেরকে অন্তর্ভুক্ত করা হয়, তখন পরিস্থিতিটা আসলে প্রথম জায়গাটা হচ্ছে যে আমি যেহেতু ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে না, এবং আমি মনে করি যে এই সরকারের মধ্যে যারা আছেন তারা তো বাংলাদেশের মানুষ। আমাদের সংবিধান কিন্তু প্রত্যেককেই রাজনৈতিক দল গঠন করার অনুমোদন দিয়েছে।
সুতরাং তারা সরকার গঠন করতে পারে। উপদেষ্টাদের সবাই মিলেও যদি সিদ্ধান্ত নেন যে আমরা সরকার গঠন করব, সেই অধিকারটা তার আছে, কিন্তু সেটি নৈতিকতার জায়গা থেকে এটি ভ্যালিড কিনা এটি অন্য আলোচনা, কিন্তু আইনগত রাজনৈতিক অধিকার তার আছে রাজনৈতিক দল গঠন করার। তবে প্রশ্নটা হচ্ছে যে তরুণরা যে রাজনৈতিক দলটি গঠন করবে, এই দলটি যদি আপনার স্টেট মেকানিজমের সহযোগিতা নেয়, আপত্তির জায়গাটা হবে তখন। তার আগ পর্যন্ত এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তার যে নেতারা অথবা তার কোনো একটি অংশ অথবা উপদেষ্টাদের যারা মানে ছাত্র নেতা ছিলেন, তারা যদি রাজনৈতিক দল গঠন করতে চান সেই অধিকার তাদের আছে, কিন্তু তারা যদি তাদের পতাকা লাগানো গাড়ি ব্যবহার করে ওই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেন, তখন নিশ্চয়ই এটি নিয়ে আলোচনা হবে এবং সেটি নৈতিক নাকি অনৈতিক এটি আমরা আগে থেকে কেন এরকম বলছি, আমি ওই জায়গাটাই এই কারণে আপনাকে পরিষ্কার করছি যে তারা কি দল গঠন করতে পারবে, অবশ্যই পারবে, সে অধিকারটা তাদের আছে। এই যে আমাদের সমন্বয়কারী সহ অন্যান্য যারা আছে, অবশ্যই তারা রাজনৈতিক দল গঠন করার অধিকার আছে, আমার যেমন দল করার অধিকার আছে তাদের অধিকার আছে। কিন্তু যদি সেটি ওই যে যেটা বললাম যে আপনি যদি আপনার দায়িত্বকে ব্যবহার করে, এটি একটি প্রতিষ্ঠান, এই টেলিভিশনটা, আপনি এর এখানে গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে আছেন, এই প্রতিষ্ঠানটির কাজগুলো আপনি করবেন, কিন্তু যদি আপনি ব্যক্তিগত কোনো কাজে স্বার্থের জন্য এই প্রতিষ্ঠানটির পথটাকে ব্যবহার করেন, নিশ্চয়ই সেটি আলোচনায় আসবে, সমালোচিত হবে। আমি ওই জায়গাটায় আসছি যে আমাদের হাসনাত আব্দুল্লাহ বা সার্জিস আলম অথবা অন্য যারা আছেন, তাদের রাজনৈতিক দল করার অধিকার আছে, কারণ তারা এই দেশের নাগরিক। আমাদের উপদেষ্টা যারা আছেন তাদেরও দল করার অধিকার আছে, কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে সেই কাজটি করতে গিয়ে আপনার বেসিক যে কাজটা, আপনি রাষ্ট্র পরিচালনা, সরকার পরিচালনায়, সেখানে যদি দেখা যায় যে মানুষের প্রত্যাশা পূরণ করার ক্ষেত্রে ওই দায়িত্বটা পালন করতে গিয়ে আপনি কোনো একটা জায়গায় ভুল করছেন অথবা আপনি যথাযথ সময়টা দিতে পারছেন না, আপনাকে কিন্তু মনে রাখতে হবে যে এই সরকারটির প্রতি মানুষের স্বপ্ন কিন্তু বিশাল স্বপ্ন, বিরাট প্রত্যাশা। কারণ মানুষ 15 বছর নানা রকমের ঘাত প্রতিঘাত খেতে খেতে মানুষের মনের মধ্য থেকে এটি মুছে গিয়েছিল যে সরকার মানুষের কল্যাণে ভূমিকা রাখে। আপনি আসলে যে দুইজন সমন্বয়কের কথা বললেন, তারা সমন্বয়কের দায়িত্ব পালন করছেন এবং ছাত্র থেকে কিন্তু দুজন উপদেষ্টা বা 3জন উপদেষ্টা পদে আছেন, তাদের সাথে তাদের সম্পর্ক বা কিংবা কাজের ক্ষেত্রে তো যোগসাজশ আমরা সেরকম দেখছি না। সমন্বয়কের কাজ সমন্বয় করছেন এবং উপদেষ্টাদের কাজ উপদেষ্টা করছেন, তাহলে সমন্বয়করা কিংবা এইভাবে যেটা আপনি বলছেন যে বিশেষ সুবিধা নিয়ে তাদের রাজনীতি করার উচিত বা সুযোগ নেই, এরকম কোনো কিছু তো না। আমি যেটা বলছি, আমি আপনাকে হয়তো পরিষ্কার করতে পারিনি। প্রথমত হচ্ছে যে তারা বাংলাদেশের নাগরিক হিসাবে রাজনৈতিক দল গঠন করার অধিকার তাদের আছে। তারা যেহেতু সরকারে আছে সুতরাং রাজনৈতিক দল করতে পারবেন না, তারা যেহেতু সমন্বয়ক সুতরাং রাজনৈতিক দল করতে পারবেন না। আমি এই ধরনের চিন্তার বিরুদ্ধে। আমি মনে করি যে বাংলাদেশের নাগরিক হিসাবে তারা রাজনৈতিক দল করার অধিকার অন্যদের যেমন আছে তাদেরও আছে। তবে যদি আপনি একজন উপদেষ্টা হিসাবে আপনার যে রাষ্ট্রীয় যে ক্ষমতা, রাষ্ট্রের যে দায়িত্ব, সেই দায়িত্ব এবং ক্ষমতাকে ব্যবহার করে যদি রাজনৈতিক কাজ করতে যান, তখন এটি নিয়ে বিতর্ক তৈরি হবে। আসলে আমি এটাই জিজ্ঞেস করছিলাম যে এই ব্যবহারের কথাটা বলছেন, এরকম কোনো উদাহরণ আপনার কাছে আছে? না, এখন পর্যন্ত আমরা সেটি পুরো পরিষ্কার দেখতে পাচ্ছি না, যেহেতু এটি একটি গঠনের প্রক্রিয়া, এখন পর্যন্ত গঠনের প্রক্রিয়া আছে। সুতরাং আমাদেরকে আরো একটু অপেক্ষা করতে হবে। তবে আমি এই সুযোগে তাদেরকে মনে করিয়ে দিব যে তাদের বেসিক কাজটা হচ্ছে কিন্তু 15 বছর পরে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে তাদের উপরে যে দায়িত্বটা দিয়েছে, যে তাদের কাছ থেকে একটা বেটার সার্ভিস এখানে আমরা পাবো। রাষ্ট্র পরিচালনায় তারা কতগুলো জায়গায় পরিবর্তন আনবে, সেই পরিবর্তন আনার কাজ যদি বাধাগ্রস্ত হয় রাজনৈতিক দল গঠন করার উদ্যোগ নেওয়ার কারণে, নিশ্চয়ই তারা সেই বিষয়গুলোকে বিবেচনা করবে। আসলে জনগণের আকাঙ্ক্ষা থেকে আমি জনগণের আকাঙ্ক্ষাটাকে তারা সর্বোচ্চ প্রায়োরিটি দেবেন, দলীয় চিন্তার থেকে জনগণের আকাঙ্ক্ষা এবং তাদের উপরে যে দায়িত্বটা অর্পিত হয়েছে সেটি হচ্ছে তাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত। এটি আমি ধন্যবাদ ফিরবো আপনার কাছে জনাব শহীদ। আসলে আমরা একটু অন্য প্রসঙ্গে কথা বলতে চাই, দুর্নীতির বিষয়টা যদি আমি তুলি। আসলে টিউলিপ সিদ্দিকী যিনি ব্রিটেনের মন্ত্রিসভায় আছেন, তার দায়িত্ব আসলে এই দুর্নীতি নিয়েই কাজ করা। সেখানে তার বিরোধী দল থেকে দাবি উঠেছে তার পদত্যাগের, এবং আজকে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন তাকে দেশে এনে বিচার করা উচিত। এই দুর্নীতি ফিরিস্তে আসলে আমরা জানি না কত দূর গিয়ে ঠেকবে, তবে এটাকে কিভাবে আসলে ঘুরে দাঁড়ানো যায় সেই পর্যায় থেকে আপনার কাছে কি মনে হয়?
দেখুন, দুর্নীতি, বাংলাদেশের দুর্নীতির যে চিত্রটি আমাদের সামনে এসেছে এবং আসছে আস্তে আস্তে, যেটি আমরা দেখেছি দীর্ঘ এই 16 বছরে, তো একটা হিসাব আমরা ইতিমধ্যেই পেয়েছি যে বাংলাদেশ থেকে কি পরিমাণে অর্থ পাচার হয়েছে বিদেশে। তো আমরা যদি সেই পরিমাণটা হিসাব করি তাহলে দুর্নীতির যে একটা প্রাথমিক চিত্র আমাদের কাছে আসে। তো এটার সাথে কারা কারা জড়িত ছিলেন, তো সেটি খুঁজতে গেলে যে বললেন যে টিউলিপ সিদ্দিকীর যে কথাটি আসছে এবং সেখান থেকে মন্ত্রিপরিষদ থেকে তাকে সরিয়ে দেবার ব্যাপারেও কথা হচ্ছে সেখানে, তো এই দুর্নীতির সাথে তাদের যোগসাজশ ইতিমধ্যেই নাকি পেয়েছেন। তো আমরা যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে এর পরিণতিটা আসলে কি, এর শেষটা কোথায়, এর কি বলে যে এর রেমেডিটা কি। তো যে দুর্নীতি অতীতে যেটা হয়েছে, তো এই দুর্নীতি বন্ধ করবার জন্য আসলে প্রথম কথা হচ্ছে যে যারা ক্ষমতায় এসছেন তারা প্রথমে তাদের কাজ হচ্ছে যে যেখান থেকে দুর্নীতিগুলো হয় সেই জায়গাগুলো, সেই ছিদ্রপথগুলো তাদেরকে বন্ধ করতে হবে। যারা দুর্নীতি, যাদের সহযোগিতায় এই দুর্নীতিগুলো হয়েছে তারা কিন্তু এখনো সমাজে রয়ে গেছেন। যে ব্যাংক কর্মকর্তা এর সাথে জড়িত ছিল, যেই ব্যুরোক্রেসি এর সাথে জড়িত ছিল, যেই প্রকল্প পরিচালকরা এর সাথে জড়িত ছিলেন, তারা এখনো অলমোস্ট প্রায় অধিকাংশই রয়ে গেছেন। তাদেরকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে এই দুর্নীতি বন্ধ করা খুব সহজ হবে না। তো এটি হচ্ছে একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে সেটি আমরা বন্ধ করতে চাই না যে আমরা শুধু দুর্নীতির কথা বলে একজন দুইজনকে মামলায় দিয়ে এরপরে তাদের বিচারের কথা বলি। তো দুর্নীতি যেখান থেকে হয় সেই জায়গাগুলো, আমাদের একটা উদাহরণ আমরা যদি এইভাবে দেই যে একটা মেশিন থেকে যখন আলপিন তৈরি করে, তো মেশিনের ত্রুটির কারণে যখন আলপিনের একটি ছাতা বাঁকা হয়, তো আপনি যদি সেই ছাতা আলপিনটাকে ঠিক করতে চান, এটি ঘষে ঘষে একটা আলপিন ঠিক করতে আপনার যত সময় লাগবে, যদি আপনি ওই মেশিনটা ঠিক করেন তাহলে আলপিনগুলো কিন্তু ঠিক হয়ে যায়। তো আমাদের সমাজে এই দুর্নীতি করবার জন্য কিছু ফ্যাক্টরি আছে, কিছু জায়গা আছে, সেই জায়গাগুলোকে আসলে বন্ধ করতে হবে। সেই জায়গাগুলোকে চিহ্নিত করে আমার মনে হয় যে জায়গা থেকে দুর্নীতি হয় সেই জায়গাগুলো চেক করা দরকার। সেই জায়গায় চেক না দিতে পারলে এই ধরনের দুর্নীতি, এই যে আজকে সাবেক পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীর তো বোনের মেয়ের ব্যাপারে যে কথা এসছে, এরপরে আরো তাদের ভাগ্নের ব্যাপারে কথা আসছে, ভগ্নিপতির ব্যাপারে কথা আসছে, এই কথাগুলো তো কি বলে আসতেই থাকবে, আসবে, সেটি আরো এর পরিধি আরো বাড়বে। সুতরাং এই জায়গাগুলো আমার মনে হয় যে যারা সরকার আছেন তাদের চিন্তা করা দরকার। আরেকটি বিষয়, তাদের আরেকটু সাহসী হওয়া দরকার আমি মনে করি। তারা, আমার মনে হয় যে কিছু কিছু ব্যাপারে যে কথাগুলো আসছে যে কিছু লোকে কিছু বলে, এরকম একটা ভাব তাদের মধ্যে আছে যে কে কি বললো, একজন এই সরকারের পরিধি বাড়িয়ে যদি এই সময়ে, এই নির্দিষ্ট সময়, তাদের সময়ের মধ্যে এই প্রশাসনকে আরো শক্তভাবে পরিচালনা করতেন তাহলে একটু কঠোর হলে আমার মনে হয় সমস্যাগুলো আরো কম হতো। সেই জায়গায় কঠোর হতে পারছেন না তারা। কোনো যেতে চাই জনাব শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে আসলে দুর্নীতির যে ফিরিস্তি আমরা দেখছি এটা আসলে কোথায় গিয়ে থাকবে কারো ধারণার বাইরে। আমরা পাচার হওয়া টাকা দেখেছি 28 লাখ কোটি টাকা, শেয়ার বাজার থেকে যে পরিমাণ টাকা পাচার হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী আত্মীয় স্বজনের অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা আছে, সে সকল ব্যবস্থা নেওয়া হচ্ছে, দুদককে আমরা মামলা করতে দেখেছি। এখন অন্তর্বর্তী সরকারে এসে এখন সেই দুর্নীতির ইতি আমরা কতটুকু টানতে পারছি আসলে? ধন্যবাদ। আর আরেকটা বিষয় সংযুক্ত করতে চাই, শ্বেতপত্রের যে বিশ্লেষণটা আমরা দেখেছিলাম তখন উনি বলেছিলেন আসলে তিনি রিপোর্ট দিয়েছেন, ব্যবস্থা অন্তর্বর্তী সরকার নেবে, সেই ব্যবস্থাটা আসলে কত দূরে গিয়েছে? ধন্যবাদ। প্রথম জায়গাটা হচ্ছে যে দুর্নীতির বিস্তৃতি, যে একজন প্রধানমন্ত্রীর বাড়ির কাজের লোক 400 কোটি টাকার মালিক, এটা বলার পর সেই সরকার এবং সরকারের আশপাশে যারা ছিলেন তাদের দুর্নীতির মাত্রা কতটুকু এটি নিয়ে আর কোনো অনুসন্ধানের প্রয়োজন নেই। প্রধানমন্ত্রীর বাড়ির কাজের লোক যদি 400 কোটি টাকার মালিক হয় এবং এটি দুর্নীতি করে হয়, তাহলে তার পরিবারের আত্মীয়, তার দলের বড় বড় প্রভাবশালী নেতারা কি পরিমাণ টাকা ইনকাম করেছে দুর্নীতির মধ্য দিয়ে, এটি নিয়ে আপনার গবেষণা করার দরকার নেই, একটা ধারণা পাওয়া যায়। এখন এর বিরুদ্ধে আপনি ব্যবস্থাটা কিভাবে নেবেন, তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এটি আওয়ামী লীগের সময়ের দুর্নীতি। আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের এখানে ক্ষমতায় যখন পরিবর্তন হয় তখন অতীতের সরকারের দুর্নীতির বিষয়টি সামনে আসে, আবার যখন সেটি পার হয়ে যায় তার আগের সরকারের দুর্নীতির বিষয়টি সামনে আসে। আমাদের এখানে
যে রাজনৈতিক সংস্কৃতি এবং আমাদের যে অর্থনৈতিক সিস্টেম, তাতে আপনি এই দুর্নীতির এই প্রবণতাটা হয়তো কখনো কমবে, কখনো বাড়বে, কিন্তু আপনি একেবারে নির্মূল করে ফেলতে পারবেন না। এর একটা বড় কারণ হচ্ছে যে আমাদের মনস্তত্ত্বের মধ্যে সেই বিষয়টি আছে। আমি কিন্তু বাজারে গিয়ে ওই গ্রামে একটা কফি বিক্রি হচ্ছে 3 টাকায় বা 2 টাকায়, ঢাকায় এসে সেটি আপনাকে কিনতে হচ্ছে 30 টাকায়। অর্থাৎ যে কফির ব্যবসাটা করে বা মূলার ব্যবসা করে, তিনি 3 টাকায় কিনে এখানে 40 টাকায় 30 টাকায় বিক্রি করছেন। তার অর্থ হচ্ছে তার যে স্পেসটা যেখানে আছে অন্যায়ভাবে টাকা ইনকাম করা, সেই কাজটি তিনি করছেন। আমাদের সবার মধ্যে যার যেখানে ক্ষমতাটুকু আছে সেটি আমি ব্যবহার করছি। যে ভদ্রলোকের ধনিয়া পাতা বিক্রি করেন, তো তিনি প্রস্তুতি নিয়ে বসে আছেন যে আগামী রোজার সময় ধনিয়া পাতার দামটা একটু বাড়িয়ে দিয়ে তিনি 10,000 টাকা ইনকাম করবেন। কিন্তু এই প্রবণতা সমাজের ভেতর থেকে বের করে নিয়ে আসতে ভূমিকাটা রাখতে হবে রাষ্ট্রকে। আমরা সরকারের সমালোচনাটা কেন করি? একটা গাড়ির মধ্যে অনেক ধরনের লোক থাকে, যাত্রী থাকে, কন্ট্রাক্টর থাকে, হেল্পার থাকে, আর কে ওই যিনি গাড়িটা চালান তিনি। আমরা সমালোচনাটা করি ড্রাইভারের। কারণ কি? কারণটা হচ্ছে গাড়ির সব থেকে গুরুত্বপূর্ণ জায়গায় তিনি আছেন, সেই কারণে সরকারের সমালোচনাটা আসে। সরকারকে আপনি যতটুকু সময় দিয়েছেন, এর মধ্যে বাইরের থেকে সব টাকা সরসর করে নিয়ে আসবে এই প্রত্যাশা আমি করি না। কারণ এটি একটা লম্বা প্রসেস এবং এর সাথে শুধুমাত্র আপনার সরকারের ইচ্ছা অনিচ্ছাই নির্ভর করে না। তারা যে অর্থগুলো নিয়ে বিদেশের ব্যাংকে রেখেছে যে সমস্ত দেশের, সেই দেশের সরকারকেও আপনাকে রাজি করাতে হবে এই প্রসিডিউরের মধ্যে তিনি ঢুকতে প্রস্তুত কিনা, তার পলিসিটা কি। এই টাকাগুলো নিয়ে কেউ কিন্তু কোনো দেশে তার ঘরের মধ্যে রেখে দেয়নি, কোনো না কোনো জায়গায় ইনভেস্ট করেছে। সুতরাং এর সাথে ওই দেশেরও কতগুলো পলিসি জড়িত। সুতরাং আমি যদি মনে করি যে আগামী শনিবারের মধ্যে এই ইউনূস সরকার এই টাকাগুলো বাইরের থেকে নিয়ে আসবে, একেবারে আমি বোকার স্বর্গে বাস করছি। তবে আপনার প্রসেসটা শুরু করতে হবে। একই সাথে আমাদের এখানে যেটা হয়েছে, এই দুর্নীতির পেছনে রাষ্ট্রের একটা প্রচ্ছন্ন মদত ছিল। আপনাকে আমি মনে করিয়ে দিই, 2008 সালে যে আওয়ামী লীগ নির্বাচনে আসে, তারা যে সমস্ত ম্যানিফেস্টো দিয়েছিল এবং সেখানে বলেছিল যে প্রতি বছর সংসদ সদস্যদের আয় ব্যয়ের সম্পদের হিসাব সরকার উদ্যোগ নিয়ে প্রচার করবে। 1 বছর প্রকাশ করার পর তারপর থেকে এটি নাকি শেখ হাসিনার কাছে জমা থাকতো, তিনি কখনো প্রকাশ করেননি। আমরা অন্তর্বর্তী সরকারকেও দেখেছি কিন্তু সরকারি কর্মকর্তাদের হিসাব প্রকাশ করার জন্য। এটা আসলে কতদূর? তারা কিন্তু সেটি চাইছে না। সরকারি কর্মকর্তাদের যে সম্পদের হিসাব প্রকাশ করার যে সময়সীমা আগামী ফেব্রুয়ারি পর্যন্ত, 5ম বারের জন্য সেটি ফেব্রুয়ারি পর্যন্ত নিয়ে গেছে, বর্ধিত করা হয়েছে। অর্থাৎ আমাদের এখানে হয় আমাদের সম্পদের পরিমাণটা এত বেশি যে আমি হিসাব করে কুলাতে পারছি না, অথবা এর ভেতরে কোনো একটা মামদ ভূত আছে যেটাকে আমরা বাইরে আনতে চাই না। আমি মনে করছি বা আমি মনে করি সরকারের আন্তরিকতা দরকার। ওই যে যেটি বললাম যে আওয়ামী লীগের যে ইস্তেহারে কিন্তু ছিল এটি প্রকাশ করা হবে, 1 বছরের পর আর প্রকাশ করা হয়নি। গত নির্বাচনে যখন এমপিরা সম্পদের হিসাব দিলেন হলফনামা, তখন দেখা গেল 5 বছরে সিরাজগঞ্জের সদরের এমপি হেনরি, কৃষক লীগের নেত্রী, 5 বছরে তার সম্পদ বেড়েছে 497 গুণ। তো কেন এরা সম্পদের হিসাব দেন এটি বুঝতে পারছেন? এই সরকারের কাছেও আমরা বলবো যে আপনাদের কাছে যে তথ্যগুলো আছে, আমরা চাই তার ভিত্তিতে আপনি আপনার সীমিত সময়ের মধ্যে পদক্ষেপ নেবেন। তবে আমাদের এখানে রাজনীতিবিদদের অনিয়ম দুর্নীতি নিয়ে রাজনীতি করার একটা প্রবণতা বিভিন্ন সময় থাকে। আপনার সাথে আপনার একটু সমস্যা আছে, আমি এই সুযোগে আপনাকে একটু ঘায়েল করা যায় কিভাবে, নানা রকমের দুর্নীতি নিয়ে আসলাম, গল্প নিয়ে আসলাম, এবং সেই গল্পগুলো দিয়ে আপনাকে আমি রাজনৈতিকভাবে কোণঠাসা করলাম। কিন্তু ওই যে অর্থ ফেরত আনার জন্য যে উদ্যোগগুলো, সেই উদ্যোগগুলো নিচ্ছি না। একদিকে সরকারের সীমাবদ্ধতার কতগুলো বিষয় থাকে, সময়ের একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটি কালকে পরশু 6 মাস 3 মাসের মধ্যে এই প্রসেসের মধ্যে আপনি ঢুকে সেগুলোকে আপনি এগিয়ে নিতে পারবেন না, দীর্ঘ সময় লাগে। আবার কখনো কখনো এটি বাইরের থেকে আপনার বিরুদ্ধে আমি অনেক কথা বললাম, কিন্তু ভেতরে ভেতরে একটা নেগোসিয়েশনের ব্যাপার হয়ে কখনো কখনো দাঁড়ায়। আমরা চাই আওয়ামী লীগের 15 বছরে তারা ক্ষমতায় থেকে যে দুর্নীতি লুটপাটটা করেছে, যে অর্থটা পাচার করেছে, আমরা এখানে শুনছি তদন্ত কমিটি যে রিপোর্টগুলো দিয়েছে, তার ভিত্তিতে সরকার দৃশ্যমান একটা উদ্যোগ গ্রহণ করবে।
সফল হতে পারবে, শেষ করতে পারবে, এটা আমি বলছি না। শ্বেতপত্র প্রকাশনার পরে আসলে ব্যবস্থা যে সরকারের নেওয়া ছিল সেটা কতদূর অগ্রগতি হয়েছে? এখন এই জায়গাটা সরকার ভালো বলতে পারবে। গত সোমবার, গত রবিবার, তারিখটা আমি ঠিক মানে বলতে পারছি না, গত রবিবার একটা দেশের প্রভাবশালী দৈনিক পত্রিকায় খবর এসেছে বিদেশে পাচার করা টাকা উদ্ধার করার জন্য আর এটি নিয়ে চিৎকার করার বিষয়টা প্রাধান্য পাচ্ছে, কিন্তু ফিরিয়ে আনার ব্যাপারে ততটা উৎসাহ, উদ্দীপনা, উদ্যোগ দেখা যাচ্ছে না যতটা এটি নিয়ে রাজনৈতিক হইচইটা হচ্ছে। আমি ওইটাকে মিন করেছি যে আমরা রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য অনেক সময় অনেক ইস্যু মাঠে নিয়ে আসি, আবার কখনো কখনো তাদের সাথে নিচে যে একটা গোপন আন্ডারস্ট্যান্ডিং করি। আমাদের এখানে সেই রকমের ঘটনার পুনরাবৃত্তি আমরা চাই না। 15 বছরে আওয়ামী লীগ যে লুটপাট করেছে, দুর্নীতি করেছে, জনগণের টাকা বাইরে পাচার করেছে, এটি যাতে ভাগাভাগি না হয়, এটা যেন রাজনৈতিক কাজে তাদের বিরুদ্ধে না হয়। আমরা এই টাকা ফেরত আসুক, ইতি টেনে সেই টাকা দেশের স্বার্থে ব্যবহারের জন্য আসলে ফেরত আনতে হবে, এটাই আসলে চাওয়া হওয়া উচিত। জি, ধন্যবাদ জনাব শহীদ। আমরা অনুষ্ঠানে একদমই শেষ পর্যায়ে ছোট করে জানতে চাই আসলে সরকার যে ব্যবস্থা নিয়েছিল সরকারি কর্মকর্তা কর্মচারীদের হিসেব দেওয়া, সেটা যেমনটি বলেছেন 5 দফায় টাইম বাড়ানো হয়েছে, জবাবদিহিতার আওতায় আনা যাচ্ছে না কেন, কঠিন হতে পারছেন না কেন আসলে সরকার? হ্যাঁ, তো ঠিকই বলেছেন আমাদের। এবং টাকা ফেরত আনার বিষয়টা আসলে কতদূর অগ্রগতি আপনি মনে করেন? আসলে আমরা যে জিনিসটি লক্ষ্য করছি, আমার কাছে মনে হয় যে এটি একটি লিপ সার্ভিসের মধ্যে সীমাবদ্ধ আছে। আমরা কাজের কাজ যেটি হওয়া দরকার সেটি আমরা দেখতে পাচ্ছি না। তো এখন সেটি কেন হচ্ছে না, তো সেখানে আমরা যদি প্রশ্ন করি, আমি সেদিন সরকার একজন কর্মকর্তাকে প্রশ্ন করেছিলাম যে এই কাজগুলো কেন হচ্ছে না। তো তাদের কাছ থেকে জবাবটা তারা দিতে চাচ্ছেন সেটি হচ্ছে যে প্রশাসন এখনো সব জায়গায় ফাংশনাল করতে পারেননি এই সরকার। তো এখানে আপনি দেখবেন যে আমাদের প্রশাসনের মধ্যে এখনো যে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এবং বাকি 25 ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে একটি দূরত্ব তৈরি হয়েছে, এবং এটি নিয়ে আমরা কিছু আন্দোলন আমরা দেখেছি। তারা সঠিকভাবে কাজ করছেন না, কোথাও কোথাও কাজ করতে গেলে বাধাগ্রস্ত হচ্ছেন। এরপরে আবার এই যে এই দুর্নীতির কথা যদি বলি, তো এই দুর্নীতির যেই ফিরিস্তি আমরা পাচ্ছি, এই দুর্নীতিগুলো থেকে যে টাকাগুলো পাচার হয়েছে সেগুলো ফিরিয়ে আনবার জন্য উদ্যোগ কারা গ্রহণ করবেন? এটি কি শুধু সরকার যারা পরিচালনা করছেন, আমরা সার্ভিসে যাদেরকে দেখছি, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যে উপদেষ্টা পরিষদ, এরাই না এর অফিসিয়ালি যারা কাজ করবেন তারা কি পুরোপুরি ফাংশনাল কিনা? ফাংশনাল না হলে সেই জায়গাটায় আমার মনে হয় যে কাজ করা দরকার। তাদেরকে কেন ফাংশনাল করা যাচ্ছে না, আমার মনে হয় যে এই জায়গায় উপদেষ্টা পরিষদের নজর দেওয়া উচিত। কারণ হলো যে ভিতরে কিছু সমস্যা তৈরি হয়ে আছে ইতিমধ্যেই। আপনারা জানেন যে আমরা দেখেছি যে পুলিশ বাহিনী তো একেবারে ডিস্ট্রয় হয়ে গেছিল। আমি যদি বলি যে এই কথাটি ভুল হবে না যে বাংলাদেশে পুলিশ বাহিনী এরকম অতীতে আর কখনোই ঘটেনি। এখন আপনি আইন শৃঙ্খলা রক্ষার কথা যদি বলেন তাহলে তো পুলিশকে লাগবে, সে পুলিশকে আমরা পুরোপুরি ফাংশনাল করতে পারিনি, এটা আগেও বলেছি, এখনো পুরোপুরি ফাংশনাল তারা হয়নি, কাজ করতেছে। আমরা যখন 5 মাস অতিবাহিত হয়ে গেল, এখন আমরা এটা কেন বলছি যে পুরোপুরি ফাংশনাল হয়নি? আসলে কি ব্যর্থতা কোথায়? না, ব্যর্থতা হ্যাঁ কেন হচ্ছে না, এখানে পুলিশটা যেভাবে এই অন্যায়ের সাথে, বিগত সরকারের অন্যায়ের সাথে যেভাবে জড়িয়ে পড়েছিল, যাদেরকে আমরা দেখছি বড় একটি অংশ পালিয়ে আছে এখনো কর্মকর্তাদের মধ্যে। এরপরে নিচের লেভেলের একটা সংখ্যা আছে মামলার আসামি হয়েছেন, কিছু আছে পালিয়ে আছেন, কিছু আছেন ভয়ের মধ্যে আছেন, যার কারণে তারা পুরোপুরি ফাংশনাল হয়নি। একটি প্রতিষ্ঠিত বাহিনী দীর্ঘ স্বাধীনতার পরে যে বাহিনীটি এদেশে কাজ করেছে সেটা ক্রমান্বয়ে এই পর্যায়ে এসেছিল। আমরা জানি যে 80 থেকে 85 জন কর্মকর্তা পলাতক আছেন, এরকম একটা সংখ্যা আছে, বাকিরা কিন্তু কাজে যোগ দিয়েছেন এবং তারা কাজ করছেন। তাহলে আমরা কেন বলছি যে বাকিদের কি পুরোপুরি ফাংশনাল কি করা গেছে? এখনো তারা নানা রকম শঙ্কার মধ্যে আছেন। এখনো যারা কাজে যোগ দিয়েছেন তাদের মধ্যে অনেক আসামি আছেন, তারা ভয়ের মধ্যে আছেন যে কখন তাদের বিরুদ্ধে পরোয়ানা চলে আসে, এই ভয়ের মধ্যে আছে, যার কারণে তারা পুরোপুরি ফাংশনাল হচ্ছে না। এরপরে এই যে যারা বলেন যে যারা অন্যায় করেছে তাদেরকে আইনের আওতায় আনবার জন্য তাদের ভিতর থেকেই তো তাদের সহযোগিতা নিতে হবে। পুলিশ যারা অন্যায় করেছেন, গুলি করেছেন ছাত্রদের বুকে, সাধারণ মানুষের বুকে, যে পুলিশ গুলি করেছেন সেই পুলিশকে ধরবে কারা? এই পুলিশদের ভিতরে একজন অংশ, তাদেরই আরেকজন কর্মকর্তা সহকর্মী, তাদের সহকর্মীরাই তাদেরকে আইনের আওতায় আনার জন্য সেখানেও একটি সমস্যা তৈরি হয়ে আছে। এই সমস্যাটি আমার মনে হয় যে বাস্তব কারণেই এই জায়গাগুলোকে পুরোপুরি ফাংশনাল করা যাচ্ছে না। তো এক্ষেত্রে কি করণীয় আছে সরকারের? সেক্ষেত্রে করণীয় হচ্ছে যে এই জায়গায় যে সংস্কারটুকু দরকার সেটি সংস্কার করে আমার মনে হয় যে এটা অবশ্যই খুব দ্রুত সময়ের মধ্যে এই
কাজগুলো করা উচিত। এরপরে যেটি বলেছেন যে আমরা যেটি বলেছি যে পাচার হয়ে যাওয়া টাকা কেন আসছে না, আইন শৃঙ্খলার উন্নতি কেন হচ্ছে না, সেই জায়গায় কার্যকর উদ্যোগ এখন দরকার। এজন্য সেক্ষেত্রে আমি আরেকবার বলেছি যে সেক্ষেত্রে এই সরকারে যারা আছেন তাদের কোথায় কোথায় সহযোগিতা নেওয়ার জায়গা আছে, আরও তাদেরকে এই জায়গাগুলোকে ফাংশনাল করবার জন্য কিছু জায়গা আছে, সেই জায়গা তারা নজর দিচ্ছেন না বোধহয়। আমার মনে হয় যে এই জায়গাটি তারা জানেন, কেন করছেন না এটি তারা ভেবে দেখবেন। আমার মনে হয় আমি সেই জায়গাটি তাদেরকে ভেবে দেখবার জন্য বলবো যে এই যে জায়গাগুলো আছে, এই যেই স্টেক হোল্ডার আছে তাদের সাথে আলোচনা করুন, আলোচনা করার পরে এই যে নন ফাংশনাল জায়গাগুলোকে ফাংশনাল করুন, এবং রাষ্ট্রকে পরিচালনার দায়িত্ব যেহেতু দিয়েছে জনগণ, আমরা বলবো যে জনগণ আপনাদেরকে দিয়েছে, জনগণের সাথে যেহেতু জননিরাপত্তার বিষয়গুলো সংশ্লিষ্ট আছে পুলিশ বাহিনীকে, তাহলে অবশ্যই ফাংশনাল করতে না পারলে যেমন আমাদের দিন দিন আসলে এই পরিস্থিতি আরো খারাপ হতে পারে। সুতরাং সেই জায়গা থেকে ব্যাক করতে হবে, আমাদের উঠে আসতে হবে। জি, ধন্যবাদ আপনাদের দুজনকে, অসংখ্য ধন্যবাদ। আমরা একদমই অনুষ্ঠান শেষ পর্যায়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। প্রিয় দর্শক, কথা বলছিলাম দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে। আসলে আমাদের দেশের যে প্রকৃত রাজনীতি সেটিকে বিগত সরকার এক নায়কতন্ত্রে প্রতিষ্ঠিত করেছিল, এবং জবাবদিহিতার যে প্রসঙ্গটা ছিল সেটা আসলে বিগত সরকারের আমলে আমরা লক্ষ্যই করিনি। এই সরকারের উপরে মানুষের অনেক আস্থা। আশা করি এই সরকার সেই জবাবদিহিমূলক রাজনীতি পরিবেশ তৈরি করে একটি রাজনৈতিক সরকারকে ক্ষমতা হস্তান্তর করবে, এমনটাই প্রত্যাশা সবার। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।